নির্বাচনে আমরা প্রায়ই ব্যক্তিত্ব নিয়ে কথা বলি তাই না, কিন্তু তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সিস্টেম। আজকের এই ডেটা ভিত্তিক বিশ্লেষণে আমরা ঠিক এটাই বুঝতে চেষ্টা করব। ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্রের গভীরে গিয়ে দেখব সংখ্যাগুলো আসলে কি বলছে। চলুন গভীরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি উত্তর ত্রিপুরার বাগবাসায়। এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এখানে আমরা দেখব কিভাবে সাধারণ সংখ্যাগুলো মানে ডেটা আসলে মানুষের মনের কথা বলে ওঠে। তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, এমনকি তাদের অভিযোগের প্রতিধ্বনিয়া শোনা যায় এই সংখ্যাগুলোর মধ্যে। আজকের এই বিশ্লেষণকে আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব বাগবাসার মাঠের খবর, মানে সেখানকার আসল পরিস্থিতিটা কি। তারপর আমরা ১ দশকের সংখ্যাগুলো দেখব, মানে ডেটার দিকে নজর দেব, বোঝার চেষ্টা করব এই যে পরিবর্তনটা হলো তার পেছনের কারণ কি, মানুষের অভিযোগগুলো কি কি সেটাও শুনব। আর সবশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা সুশাসনের ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। দেখুন, কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে তার মাটি আর মানুষকে বুঝতে হয়। তাদের মধ্যেকার সম্পর্ক, তাদের সমস্যাগুলো, এগুলো না বুঝলে আসলে কিছুই বোঝা যায় না। তাই চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, বাগবসার সামাজিক গঠন দিয়ে। বাগবাসার সমাজটা কিন্তু বেশ বৈচিত্র্যময়। এখানে অর্ধেকেরও বেশি, মানে প্রায় ৫৩% মানুষই হলেন তফসিলি উপজাতির। তফসিলি জাতি আছেন প্রায় ৩%, আর বাকি যে ৪৪% তাদের মধ্যে ওবিসি, নাথ এবং বাঙালি সম্প্রদায়ের মানুষ উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছেন। তো এই যে একটা মিশ্র সমাজ, এটাই কিন্তু এখানকার রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। এই কথাটা শুনুন, নির্বাচনের পর থেকে এমএলএকে আর দেখিনি। এটা কোনো রাজনৈতিক নেতার কথা নয়, কোনো বিশ্লেষকেরও নয়। এটা বলেছেন ইচালাল ছড়ার একজন সাধারণ বাসিন্দা। ভাবুন, ২০২৪ সালের জানুয়ারিতে পানীয় জলের দাবিতে যখন তারা রাস্তা অবরোধ করেছিলেন, তখন তাদের মুখ থেকে এই কথা বেরিয়ে এসেছে। শুধু এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় জনপ্রতিনিধি আর সাধারণ মানুষের মধ্যে দূরত্বটা ঠিক কতটা বেড়ে গেছে। পানীয় জলের মতো একটা মৌলিক চাহিদার জন্য আওয়াজ তোলা আর তার জন্য জবাবদিহিতা চাওয়া, এটাই তো আমাদের গণতন্ত্রের আসল শক্তি। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে, আর এই মর্যাদারই একটা অংশ হল নিজের বক্তব্য দায়িত্বের সাথে তুলে ধরা এবং যাদের আমরা নির্বাচিত করি তাদের কাছে তাদের কাজের হিসাব চাওয়া। তো মানুষের কথা তো শুনলাম, এবার চলুন সরাসরি তথ্যের দিকে তাকানো যাক। গত ১ দশকের সংখ্যাগুলো দেখি। এই সংখ্যাগুলোই বলে দেবে কিভাবে মানুষের রায় সময়ের সাথে সাথে বদলে গেছে। এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। শুরুটা করা যাক ২০১৩ সাল দিয়ে। সেবার সিপিআইএম বেশ বড় ব্যবধানেই জিতেছিল। জয়ের মার্জিন ছিল ৮.৩৫%, মানে বেশ একটা শক্তপোক্ত অবস্থান ছিল তাদের। কিন্তু তার ঠিক ৫ বছর পর ২০১৮তে এসে ছবিটা পুরো পাল্টে গেল। ভাবা যায়, জয়ের মার্জিন ৮% থেকে কমে এসে দাঁড়ালো মাত্র ০.৭২%। এটা কিন্তু একটা স্পষ্ট সংকেত ছিল যে রাজনৈতিক হাওয়া ঘুরতে শুরু করেছে। আর ২০২৩-এ এসে সেই পরিবর্তনের চাকাটা সম্পূর্ণ ঘুরে গেল। সিপিআইএমের বিরুদ্ধে একটা নেতিবাচক ভোট সুইং হল প্রায় ৩.৬৬%, আর তার ফলেই তারা আসনটা হেরে গেল। দেখুন, সংখ্যাগুলো কিন্তু কখনোই মিথ্যে বলে না, তারা একটা পরিষ্কার গল্প আমাদের সামনে তুলে ধরে। এই টেবিলটা দেখুন, এখানে পুরো ১ দশকের ছবিটা একবারে পরিষ্কার। একদিকে ১৩ থেকে ২৩ পর্যন্ত সিপিআইএমের ভোটের শেয়ার কিভাবে কমছে, আর অন্যদিকে বিজেপির উত্থান কতটা স্পষ্ট। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কেন হলো, কিভাবে হলো? চলুন এবার সেই গভীরে যাওয়া যাক। তো এবার আমরা সংখ্যার পেছনের গল্পটা খুঁজব। এই যে এত বড় একটা রাজনৈতিক পালাবদল হলেও এর মূল কারণগুলো কি কি, চলুন একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। সবচেয়ে বড় কারণগুলোর একটা হল ভোটের হস্তান্তর। ব্যাপারটা দেখুন, ২০১৩ সালে কংগ্রেসের ভোট ছিল প্রায় ৪৩%, আর ২০১৮তে সেই ভোট কোথায় গিয়ে দাঁড়ালো? মাত্র ১.৭৮%। তাহলে এই যে প্রায় ৪১% ভোট, এটা গেল কোথায়? ডেটা বলছে এর প্রায় পুরোটাই বিজেপির ঝুলিতে গেছে, আর তার ফলে বিজেপির ভোট মাত্র ৪% থেকে একলাফে বেড়ে প্রায় ৪৮% হয়ে যায়।
এটাই ছিল খেলার আসল মোড়। 2023-এর নির্বাচনে আরও একটা নতুন সমীকরণ যোগ হয়, সেটা হল টিপরা মথা। এই নতুন দলটা প্রায় 5.72% ভোট পায়। এখন এইরকম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই ভোটটা কিন্তু ভাগ হয়ে গেল, আর এর সরাসরি প্রভাব পড়ল সিপিআইএমের উপজাতীয় ভোট ব্যাংকের ওপর। ফলাফলের ওপর এর একটা নির্ণায়ক ভূমিকা ছিল। আরেকটা বিষয়ও কিন্তু চোখে পড়ার মতো, সেটা হলো ভোটদানের হার কমে যাওয়া। দেখুন, 2013-তে যেখানে প্রায় 90% ভোট পড়েছিল, 2023-এ সেটা কমে 84% নেমে এসেছে। এখন প্রশ্নটা হলো, কারা ভোট দিতে আসছেন না? তারা কি সিপিআইএমের হতাশ সমর্থক, নাকি অন্য কোনো গোষ্ঠীর মানুষ? এই যে ভোটাররা ভোটকেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছেন, তাদের ফিরিয়ে আনাটা কিন্তু যে কোনো রাজনৈতিক দলের জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ। এতক্ষণ তো আমরা ভোটের অঙ্ক নিয়ে কথা বললাম, এবার চলুন রাজনীতির বাইরে গিয়ে একদম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো দেখি। কারণ দিনের শেষে এগুলোই তো ঠিক করে দেয় মানুষ কাকে ভোট দেবে। এগুলোই হলো একজন জনপ্রতিনিধির কাজের আসল মাপকাঠি। তো বাগবাসার মানুষের মূল সমস্যাগুলো কি কি? সবার আগে আসছে পানীয় জলের সমস্যা, তীব্র সংকট। তারপর হলো বিধায়ককে হাতের কাছে না পাওয়া, গ্রামের রাস্তাঘাট, অন্যান্য পরিকাঠামো খুবই দুর্বল। কৃষকদের সমস্যা আছে, আর সবচেয়ে বড় কথা, যুবকদের জন্য কোনো কাজ নেই। আর এই সমস্যাগুলো কিন্তু কোনো একটা বিশেষ সম্প্রদায়ের নয়, এগুলো পুরো এলাকার সব মানুষের প্রতিদিনের লড়াই। আচ্ছা, সমস্যাগুলো তো আমরা চিহ্নিত করলাম, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললেই তো হবে না, সমাধানের পথও খুঁজতে হবে। তাই আমরা এখানে একটা চারমুখী কৌশলের কথা বলবো, একটা চতুর্মুখ ব্লুপ্রিন্ট, যা দিয়ে আবার মানুষের সাথে সম্পর্কটা জোড়া লাগানো যেতে পারে। এই কৌশলের 4টে দিক আছে। প্রথম, আদর্শের দিক থেকে স্বচ্ছ থাকা, ধর্মনিরপেক্ষ এবং গরিব মানুষের পক্ষে থাকা। দ্বিতীয়, একেবারে স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করা, যেমন জল, রাস্তা, চাকরি, এই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে একটা সরাসরি চুক্তি করা। তৃতীয়, সমাজের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সেতু তৈরি করা। আর চতুর্থ, মাটির কাছাকাছি থেকে কাজ করার পাশাপাশি যোগাযোগের জন্য আধুনিক মাধ্যমগুলোকেও ব্যবহার করা। একটা কথা মনে রাখতে হবে, বিশ্বাস তৈরি হয় সম্মানের উপর ভিত্তি করে। আর আজকের দিনে এই সম্মানের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল মানুষের ব্যক্তিগত তথ্য বা ডেটাকে সম্মান করা। ভারতের আইনও তাই বলে, যে কোনো ডেটা ব্যবহার করার আগে সে মানুষটার সম্মতি নিতে হবে এবং কী কারণে ডেটাটা ব্যবহার করা হচ্ছে সেটা স্পষ্ট করে জানাতে হবে। আসলে ভোটারদের ডেটাকে সম্মান করা মানে ভোটারকেই সম্মান করা। আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু শুধু একটা নির্বাচন জেতা বা হারার মধ্যে সীমাবদ্ধ নয়। আসল লক্ষ্যটা আরও অনেক বড়। সেটা হলো রাজনীতির ঊর্ধ্বে উঠে এমন একটা সুশাসনের ব্যবস্থা তৈরি করা, যেখানে মানুষ পরিষেবা পাবে এবং সিস্টেমের ওপর ভরসা রাখতে পারবে। ভেবে দেখুন তো, একটা নির্বাচন আসলে কি? এটা এমন একটা মুহূর্ত যখন দেশের মানুষ তাদের সব তথ্য, তাদের আশা, আকাঙ্ক্ষা, অভিযোগ সবকিছু তুলে দেয় তাদের নেতাদের হাতে। এখন আসল প্রশ্নটা হলো, এই ডেটাটা শুনবে কে? কারণ নির্বাচন মানে শুধু ক্ষমতার লড়াই নয়। নির্বাচন মানে হলো মানুষের কথা শোনার এবং তাদের সেবা করার জন্য একটা ম্যান্ডেট পাওয়া। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। উদ্দেশ্য রাজনীতির